জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতা রাতুল শ্রীচরণের শতকোটি প্রণাম প্রণাম জানাই জগৎজনী শ্রী পরমা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, পরম দয়ালের শ্রীচরণে সবাই ভালো থাকুন, এটাই প্রার্থনা প্রতিদিনের মতন আজকেও। ঠাকুর আমাদের জীবনে আমরা ঠাকুরকে পেয়ে আমাদের এই জীবনটা যেন ধন্য হয়ে গেছে। কত কিছু নতুন নতুন জানতে পারছি, আর ততই আপ্লুত হয়ে যাচ্ছি ভেতর থেকে। মনে হচ্ছে আরও জানি, আরও জানি তিনি কি কি আরও বলে গেছেন। আলোচনা প্রসঙ্গের এক জায়গায় ঠাকুর বলেছেন, অতটুকু শিশির কণার বুকে যখন অত বড় সূর্য ফুটে উঠতে পারে। ছোট শিশির কণা আমরা দেখি শীতের দিনে, তার মধ্যে যদি আমরা তাকাই দেখতে পারবো ভেতর দিয়ে আমরা ওই সূর্যের আলোটা যে পড়ে শিশির কণার ভিতরে, সেই সূর্যের আলোটা আমরা ওই সূর্যটাকে ওই শিশির কণার মধ্যে আমরা কিন্তু দেখতে পারি। তাহলে এতটুকু শিশির কণা যদি এত বড় সূর্যকে ধারণ করতে পারে, তাহলে আমিও আমার মধ্যে পরম পিতাকে ধারণ করতে পারবো না কেন? ঠাকুর বললেন যে এতটুকু শিশির কণা যদি এত বড় সূর্যকে ধারণ করতে পারে, তাহলে আমি আমার মধ্যে আমার পরম পিতাকে কেন ধারণ করতে পারবো না? কি আমরা কি পারবো না এই আমার মধ্যে আমার পরম পিতাকে ধারণ করতে? ওটুকু একটা শিশির কণা, এত বড় তার গুণ, এত বড় তার জীবনের একটা দিক, তাহলে আমার এই জীবনের কোনো গুরুত্ব নেই? আমি আমার এই পরম পিতাকে আমার ভিতরে ধারণ করতে পারবো না? তাকে ধরে রাখতে পারবো না? নিয়ে চলতে পারবো না? পারলেই আমরা পারি। ওই জিনিসটাই আমাকে প্রথম প্রেরণা দিল। ঠাকুরকে ওই জিনিসটাই প্রথম প্রেরণা দিয়েছিল, যে একটা ছোট্ট শিশির কণা যদি সূর্যকে ধারণ করতে পারে, তাহলে আমার এত বড় একটা চেহারা, এত কাজ করছি আমরা, এত বুদ্ধি খাটাচ্ছি জীবনে, আর আমার ভেতরে আমার পরম পিতাকে আমি ধারণ করে রাখতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমরা করলেই কিন্তু পারি। যাই হোক, আজকের যে বিষয়, তাকে ধারণ করলে আমরা সব কিছুই পেতে পারি। আজকের যে বিষয়টি, সেটি হচ্ছে দুধের মধ্যে কি মিশিয়ে খেলে আমাদের চেহারাটাই পাল্টে যাবে, চেহারাটাই পাল্টে যাবে। ঠাকুর দেখুন, এই ছোট ছোট আলোচনার মধ্যে কতগুলো লাইন বেরিয়ে পড়ে যে আমাদের সেগুলো একদমই অজানা, কিন্তু পুরোটাই মানার ওপর দিয়ে। কারণ যাকে যাকে এই কথাটা একজন বলেছিলেন সে মানেনি, কিন্তু আরেকজন শুনে নিয়ে সে মেনেছিল। মানাতে তার পরিবর্তন হয়েছিল চেহারা, কিন্তু যে মানেনি তার কোনো পরিবর্তন হয়নি। তাহলে পুরোটা কিন্তু মানার উপর। আমি আমার পরম পিতার কথা যতটুকু মানব আমার লাভ, যতটুকু মানব না আমার সেখানে কোনো লাভ নেই, বরঞ্চ সেখানে আমার পতনই, নিচের দিকে নামবে। কারণ আমাদের বুদ্ধি সত্যি সত্যিই কি সৎ বুদ্ধি হচ্ছে কি না কীভাবে জানবো, যদি আমি ঠাকুরের বুদ্ধির সাথে আমাদের বুদ্ধিগুলোকে না মেলাই? তাহলে তো আমি জানবই না যে আমি সত্যি সঠিক পথে চলছি নাকি বেঠিক পথে চলছি। কোন কর্মকে কিভাবে গ্রহণ করাটা সৎভাবে গ্রহণ করা, আর কোনটা অসৎভাবে গ্রহণ করা। দেখুন, সেদিনে একটা আলোচনা পত্রিকায় পড়ছিলাম যে আচার্যদেবের কাছে একটি মেয়ে গিয়েছিল। সে গিয়ে বলেছিল যে কোনো একটা জায়গায় তার চাকরি হবে, সেখানে টাকা চেয়েছিল। আচার্যদেব বলেছে, তুই টাকা দিবি না, টাকা দিবি না, তোর মতন তুই চেষ্টা করে যা, তোর হয়ে যাবে। তার মানে টাকা দিয়ে চাকরি পাওয়াটাও এটা অসৎভাবে পাওয়া। এই অসৎভাবে পেলে একটা দিন কিন্তু সেই জায়গাতে একটা গণ্ডগোল আসবে, যা আমরা আজকে দেখতে পাচ্ছি। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি কি দাঁড়িয়েছে চাকরির সূত্রে। যাই হোক, আজকের আলোচনায় যাই যে দুধের সাথে যা মিশিয়ে খেলে চেহারা পাল্টে যাবে, চেহারা সৌন্দর্য হবে, গ্ল্যামার আসবে।
শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে, শরীর ভালো থাকবে। শরীরটা যদি তরতাজা ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে তো সব কিছুই সুস্থ হয়ে ওঠে। কেষ্টদা, আচ্ছা, দেশি গাছগাছড়ার গুণ ঠিকমতো জানার পরেও যদি সেগুলি অবহেলা করি এবং ছাপ মারা বোতলের ওষুধকেই বড় বলে গ্রহণ করি, তাহলে বুঝতে হবে ওই দাস মনোবৃত্তি এসে গেছে। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বললেন যে দেশি গাছগাছরা আমাদের আছে, যেখান থেকে নানান গুণ আমরা পেয়ে থাকি, নানান খাবার, যেমন ধানকুড়ি পাতা, তারপর যেমন ওই শঙ্খপুষ্পী, তারপর এরকম নানান গাছগাছরা রয়েছে, হেলেঞ্চা, তারপর রয়েছে কুলেখাড়া, এরকম নানান জিনিস রয়েছে যে গাছগাছরাগুলো দেশি, সেগুলোর গুণ ঠিকমতো জানার পরেও, সেগুলোর গুণ আমরা ঠিকমতো জানছি, কিন্তু জানার পরেও সেগুলোকে আমরা অবহেলা করছি না। ওগুলোকে অবহেলা করে ছাপ মারা কিছু ওষুধের বোতল, ওষুধের প্যাকেট, বাবা এগুলো দামি কোম্পানি, এগুলো খেলে ভালো থাকবো, সেগুলোকে নিয়ে এসে আমরা সেইগুলোকে গ্রহণ করছি বা সেবন করছি, কিন্তু যে গাছগাছরা থেকে আমরা গুণ পেতে পারি সেইগুলো আমরা গ্রহণ করছি না, অবহেলা করছি, বলছি কি ওগুলোতে এখন আর কাজ দিয়ে থাকে না, ওগুলো তো হবে না। কিন্তু আমরা ওগুলোকে অবহেলা করে জীবন থেকে সরিয়ে দিই, তাহলে কীভাবে পাবো? তাহলে বুঝতে হবে ওই দাস মনোবৃত্তি এসে গেছে। ওই যে এক বুড়ো ছিল, সে একজনকে বলেছিল দুধের মধ্যে হিঞ্চের রস দিয়ে খেও বাবা। বলেছিল যে দুধের মধ্যে হিঞ্চে গাছ যে আছে, হিঞ্চে শাক, সেটা রস করে সেটাকে খেতে বলেছিল দুধের সাথে মিশিয়ে। যাকে বলল সে ভাবল ও আবার কেমন খাওয়া, সে খেলো না। কিন্তু বুড়োর কথা শুনে একজন খেলো। 1 মাস খাওয়ার পরে তার চেহারাই একেবারে পাল্টে গেল। দেখুন, যাকে বলেছে সে অবহেলা করেছে যে ধুর ওসব খাওয়া নাকি, আমরা এটা করে থাকি কিন্তু অনেক সময়, কারো কথায় কান দিয়ে থাকি না। অনেক বয়স্করা আছে যারা আগের দিনে, তারা অনেক সময় বলে থাকে যে এটা খেলে ভালো হবে, আমরা বেশি বুদ্ধিমান হয়ে যাই, তখন আমরা সেগুলোকে অবহেলা করি, আমরা ওই ছাপ মারা ওষুধের বোতলগুলোই খেতে ভালোবাসি। আর যে শোনে সে কিন্তু লাভবান হয়। তাই ঠিক তেমনই এক বুড়ো বলেছিল একজনকে যে হিঞ্চের রস দুধের সাথে মিশিয়ে খেলে স্বাস্থ্য ভালো থাকবে, চেহারাটাই পাল্টে যাবে। সে পাত্তাই দিল না তার কথা, কিন্তু আরেকজন সে কথাটা শুনেছিল, শুনে নিয়ে সে সেটা খাওয়া শুরু করলো। 1 মাস পরে তার চেহারা পাল্টে গেল, চেহারাটাই তার পাল্টে গেল, সুন্দর হয়ে উঠল, সে সম্পূর্ণ ভালো হয়ে গেল। মানে তার যে টুকিনাকি ওষুধপত্র ছিল, অসুস্থ ছিল, সে সব দিক দিয়ে ভালো হয়ে উঠলো, তার চেহারাটার মধ্যে একটা জৌলসতা চলে আসলো, সৌন্দর্য ফুটে উঠল। তরতাজা একটা ফল যেমন একদম গাছ থেকে পাড়ন্ত ফলের যে তাজাটা, সেরকম একটা চেহারার মধ্যে সেই তরতাজা ভাবটা তার চলে এলো। তাহলে কি খাবো? আমরাও যদি পেয়ে থাকি যে হিঞ্চে গাছ, তাহলে সেটার রস যদি দুধের সাথে আমরা খাই, প্রত্যেকে খাওয়ানোর কথা বলি, তাহলে কিন্তু আমরাও এমনটাই ভালো থাকবো, চেহারার পরিবর্তন আমাদের হয়ে আসবে 1টা মাসের মধ্যে। চলুন আমরা তাহলে এটা গ্রহণ করব, যে যার যার হাতের কাছে পাবেন সবাই খাবেন এবং প্রত্যেককে জানাবেন। এটাই ইষ্ট কাজ। সবার মঙ্গল প্রার্থনা করি, দয়ালের শ্রীচরণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।